বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো কাছে এই বর্তমান বাস্তবতায় যদি বলি যে গত 6 মাসে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা সময় নিশ্চিতভাবেই বাংলাদেশের মানুষের কাছে এটা একটা গৌরবের প্রতীক হয়েছিল, তারুণ্যের কাছে এটা একটা স্পিরিট হয়েছিল, বিশেষ করে 5 আগস্টের আগে পরে কিছুদিন। এখনের প্রেক্ষিতে যদি আপনারা জানতে চান, মাঠে ঘাটে যান, আমরা আমজনতার সঙ্গে কথা বলি, বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে কথা বলি, পলিটিক্যাল নন পলিটিক্যাল, এই শব্দটাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শব্দটাই যারা অ্যাক্টিভ কর্মী আছেন তাদের বাইরে অন্যদের কাছে এখন একটা দ্বৈত অনুভূতির শব্দ কিনা। দ্বৈত অনুভূতি বলতে বোঝাচ্ছি এরকম যে 5 আগস্টের আগে তারা যে একটা মহান ভাবমূর্তি তৈরি করেছিল সেইটা কি তারা ধরে রাখতে পেরেছেন কিনা। সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে যদি নজর দেন, ছোট ছোট কয়েকটি ঘটনা আমি আপনাদেরকে বলি। ধরেন সাতক্ষীরায় একযোগে তাদের 8 জন পদত্যাগ করেছে নতুন কমিটি দেওয়ার পরে, আরও বিভিন্ন জায়গায় পদত্যাগের হিড়িক পড়েছে। এরপরে নিজেদের মধ্যে কোলাকুলি ঘুষাঘুষি শুরু হয়েছে। কখন শুরু হয়েছে যেমন ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেটা কেন্দ্রীয় অফিস বাংলা মোটরে, সেখানে গণ্ডগোল হয়েছে, 3 জন আহত হয়েছে। চট্টগ্রামে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ হান্নান এবং রাসেল সহ আরও সমন্বয়ক তালাত মাহমুদ সহ বেশ কয়েকজন রাফি তারা হেনস্থা হয়েছেন, খুব তীব্র মারমুখী আচরণের মুখে পড়েছেন। এই ঘটনাটি আমার কাছে একটু খটকা লেগেছে। যারা ভিডিও দেখেছেন তারা ভিডিওতে কি দেখেছেন? ভিডিওতে দেখেছেন যে প্রেস কনফারেন্স করার চেষ্টা করছে এবং ওখানে আরও 25-30 জন লোক এসে সেই প্রেস কনফারেন্স একরকম পণ্ড করে দিয়েছে এবং প্রেস কনফারেন্স বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা করতে চেয়েছিলেন তারা করতে পারেনি। স্লোগান হয়েছে চাঁদাবাজ, মানি না, ভুয়া ভুয়া, এইসব স্লোগান হয়েছে। আমার কাছে মোদ্দা কথা কি জানেন, আমি যে জায়গাটায় হাইলাইট করতে চাচ্ছি সেটা হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5 আগস্টে যে অবস্থার মধ্যে দিয়ে এসেছিল, তারা কোটা বিরোধী আন্দোলনের একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল এবং তারা আমাদের কোমলমতি ছাত্রদের বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, তাদের মধ্যে একটা ধারণা তৈরি করেছিল যে ছাত্রদের অধিকার রক্ষায় এবং হাইলাইটেড করেছিল যে আগামী দিনে তোমার চাকরির ক্ষেত্রে তুমি কোটার কাছে বঞ্চিত হবে। সেই জায়গা থেকে সাধারণ ছাত্রছাত্রীরা গেল, একটা পর্যায়ে সেটা গেল শেখ হাসিনা বিরোধী আন্দোলন পদত্যাগের দিকে। ইমোশনালি সবাই ওই দিকে ডাইভার্ট হলো। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিছনে কারা প্রভাবিত করেছে মানুষ সেগুলো তখন আর ভাবতে যায়নি। নানান সময় নানান কথা এসছে, জামাতে ইসলামী প্রভাব ফেলেছে, তারা বলছে শিবির নিয়ন্ত্রণ করেছে এই আন্দোলন। কিন্তু আস্তে আস্তে 5 আগস্ট যাচ্ছে আর প্রতিদিন তাদের একে একে কি ভুল সিদ্ধান্ত অন্য জায়গায় তাদেরকে নিয়ে যাচ্ছে কিনা। ভুল সিদ্ধান্ত বলতে আমি বলেছি এর আগে বিভিন্ন কন্টেন্টে, এই রাষ্ট্রপতির পদত্যাগ, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, তারপর আপনার সংবিধান বাতিল করা, এই জিনিসগুলো ভুল সিদ্ধান্ত। এই কারণে বলছি এর প্রত্যেকটা থেকে তাদেরকে পিছু হটতে হয়েছে। আমি যদি বলি, আজ আমি 12 জানুয়ারি 2025 কথা বলছি, সেই দিনও আপনার আর মাত্র 2 দিন বাকি 15 তারিখ হতে তারা ঘোষণা দিয়েছে যে প্রথমেই 31 ডিসেম্বর ঘোষণা দিয়েছিল যে জুলাই ঘোষণাপত্র সরকারের 15 তারিখের মধ্যে ঘোষণা করতে হবে। তাহলে এই জায়গা থেকেও তাদেরকে পিছু হটতে হবে। বাস্তবতা তো তাই, এখন পর্যন্ত জুলাই ঘোষণাপত্র নিয়ে দৃশ্যত সরকার কোনো কর্মকাণ্ড দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা আসি মোদ্দা কথায়। ওই যে চট্টগ্রামে যে গন্ডগোলটা হয়েছে, এই গন্ডগোলের পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই নেতারা, এই হান্নান মাসুদ বলেন বা রাসেল বলেন, তারা বলছে ছাত্রলীগের ওখানে নাকি কি একটা গ্যাং আছে, গ্যাংটার নামটা খুব মজাদার একটা গ্যাং। হ্যাঁ, এই গ্যাংয়ে ছাত্রলীগ হামলা করেছে। ওই ভিডিওগুলো যারা দেখছেন, ভিডিওতে দেখবেন ওই ভিডিওতে ধুমধুমাকার এসে বৈষম্য ছাত্র আন্দোলনে তারা অবস্থান করছে। যারা প্রেস কনফারেন্স করতে পারছে না, ওই তালাত মামুন রাফির একটি ভিডিও দেখলাম যে সে যাদের সঙ্গে তর্ক করছে তাদেরকে সে কখনো বলছে না এরা ছাত্রলীগ বা ছাত্রলীগের দোসর, এরকম বলছে না। যারা স্লোগান দিচ্ছে রাফির বিরুদ্ধে বা হান্নান মাসুদ তাদের বিরুদ্ধে বা তাদের বিরুদ্ধে অভিযোগ করছে, তারাও পাল্টা অভিযোগ করছে, তারাও অবরুদ্ধ হয়েছে। এদেরকে তারা কিন্তু তখন বলছে না এরা ছাত্রলীগ, ওরাও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষেই বা ওই ব্যানারে ওই প্ল্যাটফর্মের হয়েই তারা স্লোগান দিচ্ছে। আমি বলতে চাচ্ছি যে এই ঘটনাগুলো তো আমরা ছাত্রদল ছাত্রলীগের ক্ষেত্রে দেখতাম। ছাত্রদল ছাত্রলীগের ইন্টারনাল যখন কোনো ক্র্যাশে কেউ মারা যেত,
আহত হতো, বড় রকম গণ্ডগোল হতো, ক্যাম্পাসগুলোতে গোলাগুলি হতো, তখন বলতো এইখানে ছাত্রদলের 2 গ্রুপে হলে বলতো যে এর মধ্যে ছাত্রলীগ ঢুকছে, আর ছাত্রলীগের 2 গ্রুপে হলে বলতো এর মধ্যে জামাত শিবির আর ছাত্রদল ঢুকছে। তারপরে কেউ যদি নিহত হতো 2 দলে কামড়াকামড়ি লাগতো, লাশটা কার, কে লাশ নেবে, মানে অন্যের উপরে দোষ চাপানো, প্রতিপক্ষের উপরে দোষ চাপানো। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফার্স্ট বিরোধী পার্টি যদি বলি সেটা হলো আওয়ামী লীগ বা ছাত্রলীগ। তারা নিজেদের মধ্যে এই জিনিসটা স্বীকার না করে তারা এখন আওয়ামী লীগ ছাত্রলীগ তাদের বেছে নিয়েছে। তাহলে ওই সময়কার আর এই সময়কার এই ছাত্র ফোর্সটার মধ্যে পার্থক্যটা কোথায় রইল? যাই হোক, আরও যদি ডিপে যাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে মোটামুটি দেশ চালানোর কথা বলছেন, দেখেন ছাত্র দলের সাথে স্পষ্টত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকসু ইস্যুতে দূরত্ব তৈরি হয়েছে। একদম 2 প্রান্তের 2 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন ডাকসু চায়, ছাত্রদল ডাকসু চায় না। এরকম একটা সিচুয়েশনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশেই তাদের মতো করে তারা সব কিছু হোক এটা চায় বলছে। সার্জিস আলম দেখলাম, যিনি আবার এখন একটি রাজনৈতিক দলেরও সম্ভাব্য নেতা হবেন, ব্যাকগ্রাউন্ড বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা, তিনি বলছেন যে কেউ যদি বাড়াবাড়ি করে এই সংস্কারের বিরুদ্ধে যায়, অনেকটা এরকমই কথাটা, একদম ছাড়তে হবে না, ছাড়বেন না তিনি। তো আদতে এখন কি ওই 5ই আগস্টের যে ইমোশন, সিম্পেথি বা মানুষ যেভাবে হুমড়ি খেয়ে পড়েছিল একটা জায়গায় একটা জিনিসকে চেয়ে, সেই প্রত্যাশা তারা পূরণ করতে পেরেছেন? আর যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন ছাত্রদলের সাথে প্রকাশ্য ডিবেট, বিরোধ বা সেটা রাজপথে গড়ায়, তাহলে সেটি মোকাবেলার কি তৌফিক, সেইটি মোকাবেলার তাকত, সেইটি মোকাবেলার সামর্থ্য, এই দুইটা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। সবসময় আমি আতিক রহমান, পূর্ণিয়া।